হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা কিন্তু বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা শুরু করেছিলাম এবং আজকে কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আজকের ক্লাস বা আজকে আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই, তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু ইউটিউবের মাধ্যমে ইউটিউবে যে ক্লাসেসগুলো মানে আমার দ্বারা বা আমাদের আরো যারা স্যার ম্যামরা আছেন তাদের যে ভিডিওসগুলো প্রত্যেক দিন যায়, তোমরা যারা ইউটিউব ভিডিওসের মাধ্যমে আমাদের সাথে জুড়ে আছে এবং তোমরা যারা চাইছো যে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আমাদের কাছ থেকে পড়তে, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আমাদের এখানে মানে অ্যাডমিশনের পরে নোটসপত্র যেরকম প্রোভাইড করা হয় সেরকম কিন্তু এখানে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। মানে পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসেসগুলো হয় সেগুলো কিন্তু রেগুলার প্রোভাইড করার চেষ্টা করে থাকি। চেষ্টা বলাটা ভুল হবে, আমরা কিন্তু সেটা নিজেদের দায়িত্ব মনে করে প্রত্যেক দিন সেটা পালন করি। তো চলো, যদি তোমরা ইচ্ছুক থাকবে তাহলে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কথা না বাড়িয়ে আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমটা। আচ্ছা, প্রথম দিকে মানে এই যে বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, এর আগের দিনে আমরা জানলাম যে সমাজে যখন হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের খুব একটা মানে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছিল, যখন সাধারণ মানুষ এমন একটা সহজ সরল ধর্ম খুঁজছিল যেখানে তারা খুব সহজভাবে ধর্মের রীতিনীতিগুলোকে যাতে গ্রহণ করতে পারে, সেটাকে বুঝতে পারে। তো সেই মতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে বৌদ্ধ ধর্ম রয়েছে সেই ধর্ম কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং বলাই যেতে পারে যে সেই সময় দাঁড়িয়ে এই যে গোড়ামি যে এসে গিয়েছিল সমাজে, ধর্মের প্রতি যে গোড়ামিটা এসে যাচ্ছিল, সেখানে কিন্তু বিদ্রোহী বলতেই পারি আমরা গৌতম বুদ্ধকে। তো আস্তে আস্তে কি হলো, এই যে বৌদ্ধ যে যখন ধর্মটা এলো, সেখান থেকে আস্তে আস্তে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছিল, তো তারা মনে করতে লাগলো যে এটা যখন হচ্ছে সমাজে এসেছে বা সমাজে আত্মপ্রকাশ করেছে, তো এটার কিন্তু নিশ্চয়ই একটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকা উচিত। এবং সেই মানে উদ্দেশ্যে বা সেখান থেকেই কিন্তু এই যে পাঠ্যক্রম, যেটা আমি একটু লেখার চেষ্টা করছি, সেটা কিন্তু এসেছে। দেখো, সবার প্রথমে কিন্তু সংঘবাসী যারা ভিক্ষুকরা যারা সেখানে থাকতো, ঠিক আছে, যারা থাকতো বৌদ্ধ ভিক্ষুকরা, তাদের জন্যই কিন্তু মেইনলি এই যে বৌদ্ধ ধর্মের যে আচার রীতি নীতি, ঠিক আছে, এই সমস্ত কিছুগুলো কিন্তু প্রথম দিকে শুধু তাদের জন্যই ছিল এবং পরবর্তীতে এটা মনে করা হয় যে এটাকে শুধুমাত্র ধর্মীয় আচার আচরণ রীতিনীতির মধ্যে আবদ্ধ না রেখে এটাকে একটা আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু আনতে পারি এবং এটার কিন্তু একটা পাঠ্যক্রমও করা যেতে পারে। ঠিক আছে, প্রথম অবস্থায় কিন্তু এটা সংঘবাসী ভিক্ষুকদের জন্যই কিন্তু ছিল বেসিক্যালি। আচ্ছা, পরবর্তীতে কি হলো যে ব্রাহ্মণ্য ধর্মের গোড়ামির থেকেই কিন্তু গৌতম বুদ্ধ নিজের যে বৌদ্ধ ধর্ম ছিল সেটাকে কিন্তু দূরে রাখতে চেয়েছিলেন, যার জন্য তিনি নিজের যে ধর্ম ছিল সেখানে এমন কিছু জিনিস রেখেছিলেন যাতে সেটা কোনোভাবেই যেন যে গোড়ামির থেকে আমরা বেরোতে চেয়েছিলাম, ঠিক আছে, সেই ব্রাহ্মণ্য ধর্মের ধারের কাছেও যেন ঘেঁষতে না পারে, এইভাবে কিন্তু তিনি নিজের ধর্মটাকে কিন্তু আগলে রাখতে চেয়েছিলেন। বা এর পরবর্তীতে যখন আমরা শিক্ষা ব্যবস্থাটা আরো আস্তে আস্তে এখনই আমরা জানবো, সেখানেও কিন্তু দেখবো যে সেখানে কিন্তু তিনি সমস্ত ওই যে ব্যাপারগুলোর থেকে বেরিয়ে এসে সমাজের মানুষকে যে ব্যাপারগুলোর থেকে বের করে তিনি এনেছিলেন, সেই ব্যাপারটা যেন তার শিক্ষা ব্যবস্থায় কোনোভাবে না পড়ে সেদিকে কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। আচ্ছা, দেখো, এখানে লেখা হয়েছে যে আমি দেখেছি পাঠ্যসূচি কিন্তু খুব ব্যাপক বা দীর্ঘ ছিল না। মানে এই সমস্ত কিছু চিন্তা ভাবনা, যে আচার রীতিনীতি, এই সমস্ত কিছু বৌদ্ধ ধর্মেও ছিল এবং সহজভাবে সেগুলো মানতে হতো। তো পরবর্তীকালে সেগুলো মানে যেটা আমি বললাম যে প্রথমে সংঘবাসী ভিক্ষুকদের জন্য ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা মানে সকলের জন্যই শিক্ষার কিন্তু একটা দরকার হয়ে পড়ে এবং সেটা যখন হচ্ছে একটা পাঠ্যক্রমের কথায় যখন ভাবনায় সেটা আসে, তার যে পাঠ্যসূচিগুলো ছিল সেটা কিন্তু শুরুর দিকে খুব একটা ব্যাপক ছিল না বা খুব একটা দীর্ঘ কিন্তু ছিল না। ঠিক আছে, দেখো, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ রয়েছে ত্রিপিটক, এটা কিন্তু আমরা একেবারে ছোট্ট ক্লাস 6 থেকে কিন্তু জেনে আসছি। ঠিক আছে, তো বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক, সেই ত্রিপিটককে কিন্তু এই যে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং ত্রিপিটকের আবার 3টা ভাগ রয়েছে সেটাও আমরা জানি।
একটা হচ্ছে সূত্র পিটক, একটা বিনয় পিটক এবং আরেকটা হচ্ছে অভিধম্ম পিটক। আচ্ছা, এই সূত্র পিটকের মধ্যে ছিল বুদ্ধদেবের উপদেশ এবং বাণীগুলো, ঠিক আছে। বিনয় পিটকে ছিল বৌদ্ধ শ্রমণ এবং ভিক্ষুকদের কি কি কর্তব্য পালন করতে হবে সেই বিষয়টা ছিল, এবং অভিধম্ম পিটকে ছিল যে বৌদ্ধ তত্ত্ব ও দর্শন তত্ত্ব, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবার প্রথম দিকে জাদু, জ্যোতিষ, দর্শন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সমস্ত শিক্ষার্থীদের জন্য ছিল না, ঠিক আছে। এবার এই যে সমস্ত শিক্ষার্থীদের জন্য যে ছিল না, সেইখানে বা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবার আমরা দেখতে পাই যে বৌদ্ধ যে সম্প্রদায়টা আত্মপ্রকাশ করেছিল সমাজে একটা সহজ সরল রীতিনীতি নিয়ে, সেটা কিন্তু আবার দুটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হীনযান এবং আরেকটা মহাযান, ঠিক আছে। এবং এদের মধ্যে যে গোষ্ঠীটা হচ্ছে মহাযান সম্প্রদায় যারা চলে গেল, তাদের মতবাদ কিন্তু ছিল অনেক উদার মতবাদ সম্পন্ন, তারা কিন্তু ছিল, ঠিক আছে। এছাড়া দেখো বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রম পরবর্তীকালে মানে দেখো শুরুর দিকে যখন কোনো একটা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যখন শুরুর দিকে শুরু হয়, তখন সেখানে কিন্তু মানে সেইভাবে মানে সেই ব্যাপারগুলো আসে না যে আচ্ছা আমি এই জিনিসগুলো রাখবো, সেটা ইনক্লুড করব, এইভাবে আমার শিক্ষা ব্যবস্থাটা ডিজাইন করবো। তো ঠিক সেরকমই কিন্তু এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার দিকে হয়েছিল, শুরুর দিকে কিন্তু এতটা মানে ব্যাপক বা দীর্ঘ ছিল না, এবং যত দিন যেতে থাকে এখানে কিন্তু মানে কিছু কিছু জিনিসগুলো কিন্তু অ্যাড হতে থাকে, ঠিক আছে। এবং আস্তে আস্তে আমরা দেখতে পাই যে ভেষজ, রসন, স্থাপত্য, শিল্প, চিকিৎসা বিদ্যা এই সমস্তটাই কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে এই জিনিসগুলো কিন্তু বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, তার যে পাঠ্যক্রম রয়েছে, সেটার মধ্যে কিন্তু যত দিন যেতে থাকে এই জিনিসগুলো এটার মধ্যে কিন্তু ইনক্লুড হতে থাকে। কিন্তু একটা মানে কথা না বললে যে যতই এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা যতই আরো পরিণত হচ্ছিল, যত দিন যাচ্ছিল, যত এটার মধ্যে নিত্য নতুন জিনিসগুলো অ্যাড হচ্ছিল, ততই কিন্তু এখানে দেখা যাচ্ছিল যে মানে ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে এবং তাদের যে মানে বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থা, তাদের মধ্যে যে সমন্বয় ছিল, সেটার কিছু কিছু জিনিস কিন্তু সেখানে মানে পরবর্তীকালে সেটা দেখতে পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমটা। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয়টা কিন্তু আমি এটুকুই রাখছি, যে পয়েন্টসগুলো একেবারে আলোচনা না করলেই নয়, আমি কিন্তু সেগুলো এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে কিন্তু সেটাকে পজ করে লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো, ক্লাসটা আমি যতটা সহজভাবে নেওয়ার, যতটা ছোট্টভাবে নেওয়ার চেষ্টা করেছি, আমি কিন্তু সেই চেষ্টা নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করছি এই পয়েন্টসগুলো একটুখানি মনে রাখলে কিন্তু তোমরা সাজিয়ে গুছিয়ে এক্সামে কিন্তু সুন্দরভাবে লিখে আসতে পারবে। তো চলো, আজকের ক্লাসটা আমি আর বাড়াচ্ছি না, ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিনে আবার নতুন একটা টপিক নিয়ে। ততদিন বা ততক্ষণের জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন ক্লাসে।